জয়ের পথে সঙ্গে সুজয়। Think thoughts of well-being, speak words of well-being, both for yourself and for everyone around. You will find that the world will be a better place to live. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথের সঙ্গে সুজয়ের 433তম এপিসোড, 433তম সপ্তাহ। পুজো শুরু হয়ে গেছে, শেষের দিকেই প্রায় চলছে। পুজোর শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা, প্রার্থনায় রইলাম যে সবার পুজো যেন ভালো কাটে এবং আগামী দিন যেন আরো সুন্দর হয়। আজকে অর্থাৎ 433তম এপিসোডে আমার অতিথি প্রিসাইডিং মেম্বার জাজ, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন, who is also functions as a judge, National LOI আদালত or NLA, সৌরভ চন্দ্র। নমস্কার সৌরভ বাবু। নমস্কার। ধন্যবাদ ফর টেকিং, মানে আপনি সপ্তাহের মধ্যে বলেছিলাম, আপনি বলেছিলেন সম্ভব নয়, কোর্ট চলে, দিয়ে এসছেন। উই আর রিয়েলি গ্রেটফুল দ্যাট ইউ কুড হ্যাভ মেক ইট ফ্রম ইউর হাউস। ধন্যবাদ দেব আমার দর্শকদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে, জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথের সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যে সাতখানে 7 rules of the first rule, be optimistic about the future. আশা নিয়ে বাঁচতে হবে। আশা থাকলে, স্বপ্ন থাকলে তবেই সে আশা পূরণের কিংবা স্বপ্ন পূরণের সম্ভাবনা থাকতে। সো উই হ্যাভ টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার। কিছুই হবে না, আর কিছুই হবে না ভাবলে কিন্তু সত্যিই কিছু হবে না। দি সেকেন্ড রুল অফ সাকসেস, ফোকাস অন মেন্টাল হেলথ। বলে যে শারীরিকভাবে আমরা সুস্থ আছি, ইম্পর্টেন্ট তার চেয়েও ডেফিনেটলি শারীরিক সুস্থতা, কিন্তু শারীরিক সুস্থতার একটা ভীষণ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে মানসিক সুস্থতা। উই শুড বি মেন্টালি হ্যাপি। এই প্রোগ্রামটা করা, জয়ের পথে সঙ্গে সুজয় করা কিন্তু বেসিক্যালি মেন্টাল হেলথের ওপরই। তার কারণ হচ্ছে আই ট্রাই টু মোটিভেট মাই ভিউয়ার্স বাই optimizing them, optimizing about talking of optimistic thoughts, since people who comes over has made something different than the others to achieve some higher positions in the society. The third rule of success, help people around the world. If you help people, আমি যদি অন্য লোককে সাহায্য করি, you will find that that সাহায্য comes back from numerous individuals, may not be from that person, and at the end of the day, God helps you back. So help people around the world. The fourth rule of success is going the extra mile for the work. বলছে সফলতায় মানুষের ডেল্টা এক্স এর ডিফারেন্স, ডেল্টা এক্স কম্পোনেন্ট ডিফারেন্ট, অ্যান্ড সেটা হচ্ছে দ্যাট ডেল্টা এক্স হার্ড ওয়ার্ক, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা অ্যাথলিট জাস্ট 0.15 সেকেন্ড কমানোর জন্য রোজ দিন 15 মাইল করে দৌড়ে যায়, যাতে সেই প্র্যাকটিসের মধ্যে, এবং সেই বলে শিব খেরা, আমার খুব প্রিয় একজন মোটিভেশনাল স্পিকার, বলেন সাকসেস কি করে অ্যাচিভ করবে, বলে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি, অ্যান্ড দ্যাট ইজ হাউ, হোয়াট ইজ দ্যাট, that they put in the hard work even when it hurts. So they have to come out of the comfort zone, so go the extra mile. The fifth rule of success, make the right physical transformation for each role of life. ফিজিক্যালি যেরকম বলা, মেন্টালি সেরকম ফিজিক্যালি সুস্থতাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। খুব ওবেস হয়ে গেলে কিংবা খুব রোগা হয়ে গেলে কিংবা শরীরের যত্ন না নিলে, সেই রকম খাবার খেলে যেটা শরীরকে বিঘ্নিত করে, এভরিথিং গোজ অ্যারাউন্ড, আমরা কাজই করতে পারবো না, সাফল্য তো অনেক দূরের কথা। দি সিক্স রুল অফ সাকসেস, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। আমরা কাজটাকে যদি সাধনার মতো ধরি, তবেই কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো যে জায়গায় আমরা পৌঁছাতে চাই। অ্যান্ড দি সেভেন্থ রুল, সাপ্তাহিক সাফল্যের সেভেন্থ অ্যান্ড দ্য লাস্ট রুল, আজকে ভীষণ চেনা কথা, কাজ করিয়া যাও, ফলের আশা করো না। ফোকাস ইন প্রগ্রেস, নট রেজাল্টস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিলিভ ইন দ্য কোর অফ দি হার্ট, যে কাজ করে যাব, রেজাল্টস তো অটোমেটিক্যালি আসবে। চলে আসবে প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন।
সৌরভ চন্দ্র সাহা এত কিছু করেছেন যে ওনার প্রোফাইল পড়লে আর কোনো কোয়েশ্চেন আনসারই হবে না, তাই আমি খুব শর্ট করে ওনার প্রোফাইল থেকে বলছি। সৌরভ চন্দ্র ইজ কারেন্টলি দ্য প্রিসাইডিং মেম্বার জাজ, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কনজিউমার Disputes Redressal Commission or WBD CDRC, and also functioned as Judge National LOL Adalat or NLA. His professional qualification, he is a LLB from University of Calcutta, and he has been a Doctorate of Literature DLit honoris causa from Greenlight International Bible University, Nigeria. He is in the advisory capacity in professional field in indirect taxes standing committee of the Chamber of BCCI, Economic Affairs, Finance Taxation Subcommittee of Conference in India and CCI, এবং বহু এরকম। He is a professional engagement as a member Bar Council, member All India Federation of Tax Practitioners, a member Executive Committee of All Bengal Tax, member National Company Law Tribunal, Kolkata Bar Association, member Commercial Tax Bar Association, member Tax Advocates Association of Bengal. He is the author of several books, and also he has numerous other publications, mostly on tax matters. His experience and keynotes: 20 years practicing experience as an advocate, senior tax consultant and SEZ consultant in the field of indirect taxation and special economic zone or SEZ matters before the Directorate of Commercial Taxes, GST Authority, West Bengal Appellate and Divisional Board, SEZ Authority, Taxation Tribunal and High Court respectively, having experience in passing awards in arbitration matters, elevated to the bench of West Bengal District Consumer Disputes Redressal Committee as a member judge on 10/2/2020, elevated as senior member judge on 16/6/2022, and presently president in charge WBD CDRC from 24 June 2024. He has also functioned as National Lok Adalat or NLA and settled consumer cases through the Alternative Disputes Resolution Committee. He has a notary public, he is a global ambassador, International Rights of Global Ambassador of International Human Rights Advisory Council. He is a former director of Premium Agro Exports, SB Marine Products, the Eastern Manufacturing Company, chief consultant of Chandra Legal and Tax Consultant. He is the chairman of Greenfield City Foundation, vice chairman and elected governing member of Alidas Malik Shaban Polyclinic, president of Greenfield City Welfare Committee, vice president Sanskrit Collegiate Alumni Association, principal advisor Swadesh Beshwar Hospital, honorable member Zonal Railway Users Consultative Committee, Eastern Railway, Ministry of Railways, and Selection Committee of the District Meridian Cell Government, and he is the recipient of Bangla Gaurav Samman 2021, which all of which are very prestigious. সৌরভবাবু, চলে আসবো প্রশ্ন উত্তরে। একটুখানি আপনার ক্রেডেনশিয়াল পড়তে গেলে তো আমার শেষ হবে না, তো 3-4 কথায় একটু ছোটবেলার কথা যদি বলেন। আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা, কলকাতায় গিয়ে? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে গিরিশপাড়, রাম মন্দির। আমাদের অনেক পুরনো বাড়ি, 150 বছরের পুরনো বাড়ি। আচ্ছা। তো সেখানে আমরা জন্ম পরিবার। আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন। আমাদের বাড়ির নাম হলো অর্চনা ভবন। আমার ঠাকুরদা একটা বই বার করতেন, যেমন মাসিক পত্রিকা, যেমন উপবাসী, ভারতবর্ষরম টাইপের সাহিত্য পত্রিকা, সেটার নাম ছিল অর্চনা পত্রিকা। তো সেই সময়তে এত সার্কুলেশন ছিল, 1904 সাল থেকে 1960 সাল পর্যন্ত চলেছিল বইটা। আচ্ছা। এবং সেটার এত সার্কুলেশন ছিল সেই সময়, ওইটাকে শর্টিং করে ডিসপ্যাচ করার জন্য একমাত্র পোস্ট অফিস ছিল তখন বড়বাজার পোস্ট অফিস। তো তখন বড়বাজার পোস্ট অফিস বললো আমরা এটা করতে পারবো না, এত ওই কাজ করলে আমাদের জেনারেল কাজকর্ম, স্ট্যাম্প বিক্রি বা পোস্টাল আরও কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা এই অর্ডার নিতে পারবো না, আপনি অন্য ব্যবস্থা করুন শর্টিং করে ডিসপ্যাচ করার জন্য। তখন আমার দাদু শ্রীকৃষ্ণদাস চন্দ্র বড়লাটকে চিঠি লিখে দিয়েছিলেন। চিঠি লিখে বলেছিলেন, তাহলে কি আমি পত্রিকাটা কি বন্ধ করে দেবো? পোস্ট অফিস এরকম বলছে, যদি আপনি না চান তাহলে আমার বাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় একটা পোস্ট অফিস করে দিন, যেটা দিয়ে শুধুমাত্র আমার এই বই শর্টিং করে ডিসপ্যাচ হবে। এবং সেটা ডটকার জন্য এগ্রি করেছিলেন এবং করে একটা সেপারেট পোস্ট অফিস করে দিয়েছিলেন শুধু ওই বইটার জন্য, যেটার নাম হলো অর্চনা পোস্ট অফিস। সেটা এখনো আছে। সেটা হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, আপনি ঢুকতেই যে তোরণটা আছে সেন্ট ক্লেমেন্টের ওপর, ঢুকেই ডান দিকে। এবং সেটা এখন তো বইটা বন্ধ হয়ে গেছে, এখন নর্মাল পোস্ট অফিসের ফাংশন হয়, কিন্তু নামটা এখনো লেখা রয়েছে অর্চনা পোস্ট অফিস। এবং আমাদের বাড়িতে সাহিত্য সভা বসতো। আপনার স্কুলিং কোথায়? আমি মাধ্যমিক করেছি সংস্কৃত কলেজ স্কুল, আর উচ্চ মাধ্যমিক হিন্দু স্কুল। আচ্ছা। আর করে ল করতে পাস? ল সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে। সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে। এবং তারপরেই কি আপনি জাজ হিসেবে জয়েন করেন না জুডিশিয়াল সার্ভিস করেন? না না, তারপর আমি প্র্যাকটিস করি। তারপর আমরা প্রায় 20 বছর প্র্যাকটিস ট্যাক্সেশন নিতে। তারপর আমি এলিভেটেড হয়ে কনজিউমার কমিশনে। এই যে ল পড়বে,
এইটা কি মানে আমি অন্যদের জিজ্ঞেস করি অন্য কথা যে হাউ ইম্পর্টেন্ট ইজ বেসিক মানে আমরা 10-12 অনেকেই তো যা নিয়ে পাশ করেন সেই কেরিয়ার করেন না, তাদের পরিচিতি সোসাইটিতে সমাজে একটা অন্য রূপে। শুধু আমি জিজ্ঞেস করি যে বেসিক পড়াশোনাটা কত ইম্পর্টেন্ট আপনার জন্য? তো ইম্পর্টেন্টই, তার কারণ হচ্ছে যে আপনার তো পুরো লতেই আপনি করেছেন পড়াশোনা, সেইটুকুনি তো করতেই হতো। আমি এই প্রশ্নে জিজ্ঞেস করার কারণও আছে যে আমাদের যারা এই যে আমি তো আপনি জানেন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অনেক বছর যুক্ত, অনেকে ভাবে যে আমি ভালো বাজনা বাজাই, তবলা বাজাই, কিংবা আমি ওরা গান করি সব সে। তা আমার অতিথিরা সবাই বলেছেন যে বেসিক এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট হোয়াট এভার ইউ ডু ইন লাইফ। আপনি ল পড়বেন, আপনাকে তাই আর এটা জিজ্ঞেস করলাম না, কারণ আপনার তো পড়াশোনাটাই এইটা নিয়ে আর কি। আপনি ল যে পড়বেন, আপনার কি বাড়ির পৈতৃকভাবেই সবাই লয়ার নাকি? না, পৈতৃকভাবে লয়ার নয়, আমার জাতীয় দিদি উনি লয়ার, দিদি জামাইবাবু লয়ার, আর বাড়িতে কেউ লয়ার নয়। আপনি লটা কেন পড়লেন? লটা আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল ল পড়বার, আচ্ছা, যার জন্য আমি এইচএস এর পরে আর গ্র্যাজুয়েশন করিনি, একদম ডাইরেক্ট 5 বছরের লয় চলে গেছি। ও 5 বছরের ল আপনার সময়? তখন 5 বছর ল তখন হ্যাঁ চালু হয়েছিল। কেন আগে তো ছিল যে আগে 3 বছর গ্র্যাজুয়েশন করে 3 বছর তারপরে ল করতে হতো, তো আমার সময় 5 বছর ল। এমনি তো বলে যে ল করে মানে অ্যাজ আ মানে প্র্যাকটিস করা আর কি, হ্যাঁ, কাউন্সিল হওয়া আর কি, সেটা অনেক আর্থিকভাবে অনেক প্রথম প্র্যাকটিস করলে আপনি কিছুই কোনো রকম রেমুনারেশন পাবেন না, বা সেরকম কোনো পাবেন না। আপনাকে কামড়ে থেকে সিনিয়রের কাছে কামড়ে থেকে পড়ে আপনাকে শিখে নিতে, আদায় করে নিতে হবে জিনিসটা। সিনিয়র আপনাকে হাতে করে শিখিয়ে দেবেন, আপনাকে আদায় করে নিতে হবে। এবং সেইটা তো করে লোকে বলে যে জাজ হওয়ার চেয়ে যারা প্র্যাকটিসিং লয়ার, যারা জাজ সাহেবের সামনে গিয়ে প্র্যাকটিস মানে তাদের বক্তব্য কাউন্সিল বলে, তাই তো, তাদের অ্যাডভোকেট আর কি, তাদের রোজগার অনেক বেশি। তো এরকম একটা সম্ভাবনা। ঘটনা হচ্ছে প্রথম জীবনেতে যখন আপনি প্রথম পাস করে প্র্যাকটিসে যাবেন, তখন প্রথমে আপনার কিন্তু কোনো রোজগার থাকবে না, প্রথম মোটামুটি 5-7 বছর লেগে যায়। তখন কিন্তু আপনি কাজ করে যাবেন, কিন্তু কোনো পয়সা আসবে না। তার পরবর্তী স্টেজে আপনি কাজ করবেন, পয়সা পাবেন। আর একদম পরবর্তী স্টেজে আপনি কাজও করবেন না, পয়সা পেয়ে যাবেন। মানে গুডউইলটা এমন জায়গায় চলে যাবে, তখন আপনার মানে নাম শুনেই লোকে এসে আপনাকে দিয়ে যাবে। আমরা প্রথমত একদম শেষে চলে আসছি। আমি একটা বলি যে আমি বিশ্বাস করি যে মুহূর্তই জীবন তৈরি করে, মোমেন্টস মেক আ লাইফ। আপনি এখনো অনেকদিন কাজ করবেন এবং আমাদের সেটা প্রার্থনা রইল, কিন্তু অ্যাট দি সেম টাইম ইউ হ্যাভ আ লং ক্যারিয়ার। মানে আপনি অনেক দিন অনেক রকম কাজ করেছেন, কোম্পানিতে কাজ করেছেন, নিজে প্র্যাকটিস করেছেন, তারপর আজকে এত বছর জাজ হিসেবে কাজ করেছেন। সব রকম কাজের অভিজ্ঞতা আছে, প্র্যাকটিসে নিজে প্র্যাকটিস করেছি। আমি কোম্পানিতে ডিরেক্টর হিসেবে ছিলাম 3টা কোম্পানির, সেখানেও আমি লিগাল ম্যাটার পুরো হ্যান্ডেল করেছি। তারপর আবার আমি এই এলিভেটেড হয়ে বেঞ্চে বসি। এর মধ্যে আমরা মোমেন্টস আমরা না একটা হাই নিউজের একটা ওটিটি আছে হাই নেক্সট বলে, আমরা এটা করছি যে মেন কথাগুলো যেগুলো দর্শকরা শুনতে চাইতে পারে, যে কোন মুহূর্ত এখন অব্দি জীবনে উইচ উড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। মানে বললাম যে মুহূর্তই জীবন তৈরি করে, শুধু এখন অব্দি, আগে মানে যে মুহূর্তই পরে আসুক এরপর জীবনে, কিন্তু এই যে মুহূর্তটা আপনি এটা বলবেন সেটা উইল চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। এরকম কোনো মুহূর্ত আপনি যদি মনে করতে পারেন? মুহূর্ত মানে প্রথম জীবনে যখন প্রথমভাবে প্রচণ্ডভাবে আমাকে এগোতে হয়েছে ভালো মতো, মানে এস্টাবলিশ করার জন্য, মানে এই প্রফেশনে মানে লোকে এখানে বলে যে লার্নেড অ্যাডভোকেট, এই কথাটা সবসময় দেখবেন ইউজ করে, লার্নেড অ্যাডভোকেট। আমি অন্য সব প্রফেশনের প্রতি সম্মান রেখেই বলছি, অন্য কোনো প্রফেশনে কিন্তু এরকমভাবে বলে না লার্নেড। তো লার্নেড কথার একটা আলাদা মানে একটা ডিগনিটি আছে, লার্নেড মানে বিজ্ঞ। তো সেইটাকে বজায় রাখতে গেলে আপনাকে কনস্ট্যান্ট স্টাডির উপরে যেতে হবে। হ্যাঁ, তো সেইটা আমি করেছি এবং প্রচণ্ডভাবে আমি। কোন সময় মনে হচ্ছে যে আপনার দিস ইজ আ মোমেন্ট, যে অনেকে মানে না একটা মুহূর্ত হয় না, হ্যাঁ, খুব মনে থাকে, যেটা যখন আমার প্রথম বই বেরোলো 2009 সালে, আমার জিএসটির ওপর প্রথম, এই ভ্যাটের ওপর প্রথম বই বেরোলো, তো সেটা আমার প্রণব মুখার্জি উদ্বোধন করতে রাজি হয়েছিলেন। আচ্ছা। এবং ওটা প্রণব মুখার্জি উদ্বোধন করেছিলেন। ও এক্সেলেন্ট। ইন প্রেজেন্স অফ চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট, স্পিকার, তখন অসীম দাশগুপ্ত ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, অসীম দাশগুপ্ত, আর তখন প্রণব মুখার্জি ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইন্যান্স মিনিস্টার। সেই ক্যাপাসিটিতে উনি উদ্বোধন করেছিলেন। তারপরে আমার মোট 9টা বই আছে, বেরিয়েছে। তার মধ্যে হচ্ছে 7টা হলো ভ্যাটের ওপর,
একটা হলো প্রফেশন ট্যাক্সের ওপর, একটা হলো জিএসটির ওপর। জিএসটিটা করেছেন অরুণ জেটলি, আর বাকি বইগুলো সমস্ত কেউ সোমনাথ চ্যাটার্জি। কিন্তু আপনার প্রথম যেটা প্রথমটা হচ্ছে প্রণব মুখার্জি। 433তম এপিসোড, 400-র উপর অতিথি, সবার কিন্তু মুহূর্ত ডিফারেন্ট। চলে এসেছি প্রথম একদম শেষে, প্রত্যেক দিনের মতো একটা ছোট গল্প বলবো। বলছে 1 drop of water, এক বুঁদ পানি যদি একটা গরম চাটায়ের ওপর হয় তাহলে উবে যাবে। 1 drop of water, এক বুঁদ পানি যদি একটা পাতার ওপর পড়ে কি ফুলের ওপর পড়ে, সেটাকে কিন্তু একদম মণিমুক্তর মতো লাগবে। আর এক 1 drop পানি যদি শীতের ওপর পড়ে, ওটা সত্যি কিন্তু মুক্ত হয়ে যাবে। সো মরাল, এনভায়রনমেন্ট মেক্স দি অবজেক্ট ওয়ার্ক। একটা গল্পটা এবার শুরু করি। এক খুব বদমেজাজি রাজা তার সৈন্য টৈন্য নিয়ে গেছেন শিকার করতে গিয়ে সামহাও একটা শিকার প্রায় ধরে ফেলেছিলেন, কিন্তু একটু তার সৈন্য সামন্তদের ল্যাকাডিসিক্যাল মনোভাবে মানে একটু গা ছাড়া দিয়েছিল, এবং সেটা কিন্তু আর শিকারটা হয়নি, মানে শিকারটা মিস করেছেন। রাজা ওয়াজ টোটালি আপসেট, হাতের কাছে এসে এরকম শিকার চলে গেল, একদম ভীষণ ভীষণ বিরক্ত। তো বললো, যাও আমি শিকার টিকার করবো না, আমি বাড়ি ফিরে যাও, তুমি আমার ঘোড়া নিয়ে তোমরা চলে যাও, আমি এমনি নিজে হেঁটে হেঁটে যাবো। তো রাজা কি করবেন, রাজার কথা শুনতেই হবে। ওরা তো হাঁটতে শুরু করলো, দূর থেকে দেখতে শুরু করলো, কিন্তু দূর থেকে জাস্ট অবজার্ভ করতে করতে রাজা কিন্তু ওই তীর ধনুক নিয়ে চলে গেলেন। চলতে যেতে দুপুর হয়ে গেছে, গাছের তলায় এসে বসলেন, বসে একটু ক্লান্তিতে ঘুমিয়েও পড়লেন। এখন হয়েছে কি, গাছের ওই ডালে একটা কাক বসছিল। তা কাক বসছিল, কিছুক্ষণ পরে কাক তার ফেললো আর পটি ফেলে দিল রাজার ড্রেসের ওপর। রাজা জানতেও পারলেন না। তো পরে তার কাকটা উড়ে গেল, তার জায়গায় একটা হাঁস এসে বসলো, একটা সাদা ধবধবে সাদা হাঁস এসে বসলো। রাজা ঘুম থেকে উঠলেন, ওই যে কাকের পটিটা দিকে ভীষণ রেগে গেলেন যে আমি রাজা, আমার গায়ে উড়েছে। ওপর দিকে তাকিয়ে যেই হাঁসটাকে দেখলেন, তীর ধনুক বার করে হাঁস গন, পড়ে গেল। চলে যাওয়ার আগে হাঁস যেটা বলে গেল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাঁস বলল যে রাজা, হে রাজা, দেখুন আমার আজকে এই পরিণতি হলো কেন জানেন? আমি একটা জায়গায় বসলাম, যে জায়গাটা একটা দুষ্ট লোক বসেছিল, এবার দুষ্ট একটা কিছু করেছিল। আমার কিন্তু এই পটির উপর কোনো অধিকার নেই, কিন্তু আমার না, কিন্তু একটা দুষ্টু জায়গা কিংবা যে না জায়গা বুঝে কিছু করে তার জায়গায় বসাতে আজকে আমি প্রাণ দিতে হলো। রাজা তখন ব্যাপারটা বুঝতে বলল, আমি একটা নির্মল হাঁস, নির্মল জলে থাকি, আমি এসব করি না, এরকম করি না। রাজা বুঝতে পারলেন, অনেক ক্ষমা চাইলেন, কিন্তু হাঁসকে তো আর বাঁচাতে পারলেন, তো হাঁস চলে গেল। স্টোরি এন্ডস হিয়ার। moral of the story: 1, environment makes a man. ফুল যে আমাদের যে ইকোসিস্টেম, যে এনভায়রনমেন্ট, ভালো লোকের সাথে থাকলে ভালো হবে, খারাপ লোকের সাথে ওই বলে না সঙ্গ দোষ, ইম্পর্টেন্ট। কিন্তু গুড এনভায়রনমেন্ট, তাই জন্য লোকে ভালো স্কুলে পড়ে, ভালো কলেজে পড়তে চেষ্টা করে। গুড এনভায়রনমেন্ট মেক্স গুড ইন্ডিভিজুয়ালস which prepares you for success. আর সেকেন্ড, ভেরি ইম্পর্টেন্ট, রাগের সময় ডোন্ট টেক এ ডিসিশন। খুব রাগবেন, ডোন্ট টেক এ ডিসিশন। কুল বলে রেসপন্স and not react. If you follow this, definitely will go ahead in life. চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়, এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 433rd 433তম এপিসোড, 433তম সপ্তাহ। এবং আজকের সপ্তাহে আমার অতিথি সৌরভ চন্দ্র মহাশয়। সৌরভ চন্দ্র ইজ দ্য প্রিসাইডিং member judge, West Bengal District Consumer Dispute Redressal Commission, and also function as judge of National Lok Adalat.
যারা প্রথম থেকে দেখেনি তাদের জন্য বললাম। শুরু একটা কথা, আপনাকে তো যারা সমাজে দেখেন, সোসাইটিতে আপনার জাজ হিসেবেই পরিচিতি, মানে বেশ কয়েক বছর আপনি হয়তো জাজ আছেন, জাজ হিসেবেই পরিচিতি। একটু পার্সোনাল লাইফ আপনি একটু টাচ করেছেন, কিন্তু একটু পার্সোনাল লাইফ যদি শেয়ার করেন, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে সবাই তো জাজই, মানে যারা একটা যে সিনেমা, মানে লোকের পারসেপশন কি, মানে জাজ এলো, অর্ডার দিল, ব্যাস এগুলো চলে গেল, মানে তারও তো একটা সংসার আছে, বাড়ি আছে, মানে টোটাল। কারণ আমি বিশ্বাস করি যে একটা ফ্যামিলি লাইফ ভালো থাকলে, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ ভালো থাকলে প্রফেশনাল লাইফ একটু যদি নিজের লাইফ শেয়ার করেন, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। আমার স্ত্রী এবং এক কন্যা। কন্যা আমার এখন সিবিএসই পাস করেছে 98%, 97.6%, এবং যেটা হচ্ছে আপনার 12 লেভেল সেটা পাস করেছে 90%, এবং এখন ওর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, ওইটাতেও এন্ট্রান্স টেস্টে এসকেল্যাট নাকি একটা হয়, এক্সল্যাট পরীক্ষাতে 5th র্যাঙ্ক করে ও এখন ওখানেতে ল পড়ছে, 5 বছরের ল পড়ছে, বিকম এলএলবি অনার্স। তো ওর কর্পোরেট ল নিয়ে প্র্যাকটিস করার ইচ্ছে। এই হলো আমার মিসেস লিজা চন্দ্রর নাম। ওর হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র, হচ্ছে বিজনেস হেড। ও 2টো মেডিসিন স্টোরস আছে, আচ্ছা, একটা সেন্ট্রাল এভিনিউতে, একটা বেহালাতে। দুটো স্টোর দেখাশোনা করে। বাবা ঠাকুরদার কথা, বাবা তো এক্সপায়ার করে গেছেন। আমার বাবার প্রিন্টিং প্রেস ছিল, যেটা বলা হয়নি তখন, সেটা হলো আমার ঠাকুরদা যে বইটা বার করতেন, তখন তো বাইরে অন্য জায়গা থেকে বার করতেন, অন্য প্রিন্টিং প্রেস থেকে, অর্চনা পত্রিকা যেটা, এবং অন্য জায়গা থেকে পাবলিশ হতো। পরবর্তীকালে বাবা নিজে প্রিন্টিং প্রেস করেন এবং পাবলিশার্স করেন। তার নাম হলো সেই নাম দিয়ে অর্চনা প্রিন্টিং ওয়ার্কস আর অর্চনা পাবলিশার্স। তো পরবর্তীকালে সেই সমস্ত বইগুলো আমাদের ওখান থেকে বেরোতো, অর্চনা পত্রিকাগুলো। এছাড়াও ডক্টর প্রতাপচন্দ্র 2টো বই বেরিয়েছে, লেবেদেবের রঙ্গিনী, জপচন্দ্রকে বিবি, এবং লীলা মজুমদার, মৈত্রী দেবী, আশাপূর্ণা দেবী, এদের অনেকের বই ওখান থেকে পাবলিশ হয়েছে। তো আমার যে একটা, মানে এই পত্রিকাটাতে সম্পাদক ছিলেন, প্রথমে ছিলেন আমার দাদু, এবং তার সঙ্গে সঙ্গে মানে জয়েন্টলি আর কি সহ সম্পাদক হিসেবে একজন রিনাউন্ড মানুষ থাকতেন। তো আমার পরবর্তীকালে আমার জ্যাঠামশাই শ্রী রণজিৎ চন্দ্র মশাই, উনিও সহ সম্পাদক ছিলেন। তার সঙ্গে সঙ্গে ছিলেন ডক্টর প্রতাপচন্দ্র, কোনো সময় আশাপূর্ণা দেবী, এইভাবে হয়ে গেছে আর কি। এই হলো ব্যাপার। আমাদের বাড়িতে সাহিত্য সভা বসতো, আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন বিভিন্ন সময়। যে বাড়িতে আপনি থাকেন? হ্যাঁ, না আমি থাকি এখন গ্রিনফিল্ড সিটি ফ্ল্যাটে। আমার এই বাড়িটাও আছে, আমার এই বাড়িটাও নিচেও আমার চেম্বার আছে। তো এই বাড়িতে আমাদের সাহিত্য সভা বসতো, নাম হলো অর্চনা সাহিত্য পরিষদ। তো অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রাল এভিনিউতে 2টো বাড়ি, পরপর পাশাপাশি 2টো বাড়ি। তো সেইখানে একটা বাড়িতে বাড়ির নিচে সাহিত্য সভা বসতো, আর একটা বাড়িতে প্রিন্টিং প্রেস, পাবলিশার্স এগুলো ছিল। তো আশাপূর্ণা দেবী এসছেন, ডক্টর প্রতাপচন্দ্র এসছেন, তারপরে অনেক সাহিত্যিক, আমাদের বিপিন চন্দ্র পাল এসছেন, ছিলেন স্বদেশী নাট্যাচার্য লালবাল পালের, হ্যাঁ নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, উনি এসছেন। ওনার লেখাও আমাদের অর্চনা পত্রিকা থেকে বেরিয়েছে। আচ্ছা, নাটক দারুণ। এবার বলি যে একটা তো ক্রিটিক্যাল কাজ করেন, একটা জাজমেন্ট দেওয়া অফ এনি লিগালে, যেটা মানে বলে যে ডেমোক্রেসি 3টে স্তম্ভর একটা স্তম্ভের আপনি রিপ্রেজেন্ট করেন। দের মাস্ট বি লট অফ স্ট্রেস, সবার জীবনে স্ট্রেস আছে, যার জীবন স্ট্রেস আরও বেশি, বিকজ আপনার জাজমেন্টে মেকিং অর ব্রেকিং অফ ডেস্টিনি অফ এ পার্সন হয়। তো আমরা বলি যে এইসব কাজের থেকে যদি একটু মানে রেহাই পেতে হয়, মানে একটু মুক্ত হতে হয়, তাহলে লোকে হবি পার্সিউ করে, কোনো একটা হবি যেটা তাকে এই সমস্ত যে দৈনন্দিন যে স্ট্রেস থেকে রিলিফ করা। আমি বলি মি টাইম। আপনার হবিটা কি? প্রথম কথা বলি, আমি এই যে আমার যে কাজটাকে আমি একদম স্ট্রেস বলে মনেই করি না। আমি প্রচন্ডভাবে এনজয় করি কাজটা, এবং আমি করতে প্রচন্ড ভালোবাসি। যেমন আমাদের কালকে কোর্ট হয়ে গেল, আমি পুজোতে জাজমেন্ট লিখবো বলে আমি এখান থেকে ফাইল নিয়ে এসেছি, আমি বাড়িতে লিখবো। আমার যে পেশকার আছে সে বলতে, স্যার আপনি নিয়ে যাচ্ছেন, আপনি তো পুজোতে এনজয় করুন, তারপরে সেটা সময় আছে লিখবার, পরে কোর্ট খুলে লিখবে। না, পুজোতে এনজয় করবো, তার সঙ্গে আমি জাজমেন্টও লিখবো। আমি সময় নষ্ট করি না, আমি অবসর সময় আমি লিখবো, আমি প্রচন্ডভাবে এনজয় করি, এই জন্য আমি নিজে থেকে আমি নিয়ে আসি। আর দ্বিতীয় কথা, হবি আমার হবি হচ্ছে ওই একটুখানি ঘর সাজাতে ভালোবাসি, মানে ইন্টেরিয়ারের, মানে ফার্নিচার এইসব একটা মানে অ্যান্টিক জিনিসের প্রতি আমার একটা নেশা আছে।
এবার বলি যে লোকের তো পারসেপশন, জাজ এসছে তো ওনার শোতে একটা লোকের পারসেপশন, একটা জাজের যেরকম বাংলা সিনেমা কিংবা হিন্দি সিনেমা যে বসে আছে না, ইউকিল বললো জাজ এগুলো, আপনাদের জীবনটা কিরকম একটু একটু যদি আমার দর্শকদের জন্য, মানে হাউ ইজ দ্য লাইফ অফ আ জাজ? তার কারণ একটা উকিল তো একটা কেস লড়তে, অনেক কেসই হয়, কিন্তু যে একবার এক একটা আপনার দিনের মধ্যে 50টা মানে যতগুলো হয় শুনতে হয়, সেটা নিশ্চয়ই বাড়িতে কাজ করতে হয় এটা করার জন্য। হাউ ইজ দ্য লাইফ অফ আ জাজ? আপনি কি জুডিশিয়াল সার্ভিস দিয়ে জাজ? না, আমাদের এখানে প্রমোটই হয়। প্রমোশন, আপনি প্রমোশন হয়ে সিনিয়র জাজ থেকে প্রমোশন। আপনার হাউ ইজ দ্য লাইফ অফ আ জাজ? লাইফ তো মানে স্টাডি করতে হয় প্রচন্ড, আর মেন জিনিসগুলো মানে আমরা যে ব্রিফ এত মোটা থাকে, কিন্তু মেন জিনিসগুলো, মেন পয়েন্টগুলো আমাদের দেখে নিতে হয়। এখন যদি সব একটা একটা করে ব্রিফ করতে হয় কোর্টের মধ্যে, তাহলে তো একটা কেসও শেষ হবে না। সুতরাং আমাদের যে লয়ার যত সুন্দর সংক্ষেপে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারে, সেটাই হচ্ছে লয়ের আর্ট। আমরা তো প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস থেকে গেছি। সুতরাং ক্রিম জিনিসগুলো জাস্ট ব্রিফে অনেক লেখা থাকবে, 100 পাতার ব্রিফ হবে হয়তো ধরুন, কিন্তু আপনাকে 2-4 পাতার মধ্যে আপনাকে ওই ট্যাগ করে রাখি আমরা, ওইটাকে হাইলাইট করে রিপ্রেজেন্ট করতে হয়। সেই লয়ার যত ভালো সুন্দরভাবে ওটাকে প্রেজেন্ট করতে পারবে, সে তত আমরা সুন্দরভাবে থেকে জাজমেন্টটা করতে পারবো এবং জিনিসটা বুঝে তাড়াতাড়ি থেকে সলভ করে নিতে পারবো। টেনশন হয় না যে ঠিক ডিসিশন দিলাম কিনা? না, একটা জাজমেন্ট দেওয়ার আগে অনেকবার আমরা জিনিসটাকে দেখি। সুতরাং when you give a judgment you are sure that একদম 100% শিওর। এবার আরেকটা যে মানে এই নিয়ে প্রশ্ন, যে ধরুন যারা যে লয়াররা খুব চেনা ফেস, মানে হয়তো রাজনীতি করেন কিংবা অন্য কোনো প্রফেশনে সোশ্যাল ফিগার, মানে তারা রিপ্রেজেন্ট করলে কি আপনাদের কোনো এক্সট্রা মানে অ্যাটেনশন দিতে হয়? যে না, এরকম অ্যাটেনশনের কোনো ব্যাপারে নেই, সবাই সমান, ওখানে কোনো রকম প্রভাব খাটাতে পারে না। যে কোনো একটা মানে এই লিগাল এতে লাস্ট প্রশ্ন আর কি, কোনো একটা কেস আপনার মনে আছে যেটা মানে আপনাকে ভাবিয়েছিল, কি এক্সাইট করেছিল, কি কষ্ট দিয়েছিল, যে কোনো একটা এক্সাম্পল আর কি? কষ্ট এক্সাম্পল মানে হচ্ছে এরকম মানে হয়, যেমন দেখছি আমি যেখানে পোস্টিং আছি ওখানে ওই কি বলে ওটাকে চিটফান্ড, প্রচুর গরিব লোক তারা টাকা লাগিয়েছে ওই চিটফান্ডে, বিভিন্ন কোম্পানির নাম বলছি না, নাম বলতে হবে। সেই তারা না কোর্টে ঢোকার আগে আমি দেখছি লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে, মানে বিচারের জন্য, মানে একসঙ্গে অ্যানালাগাস হিয়ারিং হবে, তো তারা না লাইন দিয়ে, আমি কোর্টে ঢুকছি মানে লাইন দিয়ে মানে মানে ধরুন মোটামুটি 1/2 কিলোমিটার তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এবং সব ওরকম চিটেড হয়েছে। হ্যাঁ, চিটেড হয়েছে, এবং সবই এরকম পভার্টি লাইনের, সেটা আপনাকে বিপিএল ক্যাটাগরি সমস্ত, সেটা আমার খুব নানা দেয়। আমি যা দেখলাম যে আপনি তো আপনার ফ্যামিলি লিগেসি দেখলাম এবং জানলাম যে আপনি থ্রু আউটই কলকাতায় ছিলেন, বাংলায় ছিলেন। তো আমি এই প্রোগ্রামটা শুরু করি 2016 সালের 2 জুলাই প্রথম টেলিকাস্ট হয়, তার কিছুদিন আগে রেকর্ডিং হয়েছিল, এবং প্রথম এপিসোডের অতিথি ছিলেন বন্ধন ব্যাংকের ফাউন্ডার এমডি। আমার সঙ্গে খুব ভালো রিলেশন চন্দ্রশেখর ঘোষ, এবং ঘোষদা আমার পাড়ায় থাকতেন, আমি সার্ভে পার্কে থাকি, ওখানে থাকতেন। পরে তো উনি এখন আরবানায় থাকেন, কিন্তু বাড়িটা আছে B5 সার্ভে পার্ক, ওনার বাড়িটা। এবং প্রথম দিন থেকে আমি বলেছি আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার। আপনার কি মনে হচ্ছে এই মানে এই সময় প্রশ্নটা করতে আমাকে ইতস্ততও লাগে, কিন্তু আমি প্রশ্নটা করতে চাই, তার কারণ ভেরি হোপফুল পার্সন, ভেরি পজিটিভ পার্সন। আপনার কি মনে হয় সোনার বাংলা গড়ার জন্য আমরা ঠিক করে এগোচ্ছি? মানে এটার মাধ্যমে আপনার যে সোনার বাংলা গড়ার জন্য আমরা সামগ্রিকভাবে ঠিকভাবে বাঙালিরা এগোচ্ছি, বাংলা এগোচ্ছে? হ্যাঁ, বাংলার আগে যেরকম স্লথ হয়ে গেছিল বেশ কিছু বছর আগে, বুঝতে পারছেন কোন বছরের কথা বলছি আমি, সেই তুলনামূলকভাবে আমরাটা কিন্তু অনেক এগোচ্ছি, অনেক কিন্তু বাংলার ডেভেলপমেন্ট হয়েছে। এটা কিন্তু আপনাকে যাই হোক না কেন স্বীকার করতেই হবে। এই কয়েক বছরে প্রচুর আমরা এগিয়ে গেছি। আপনি মনে করেন যে সোনার একদম কিছু ভুল ত্রুটি আছে অবশ্যই, কিছু অবশ্যই আছে, সবারই থাকবে, কিন্তু সেগুলোকে রেকটিফাই করতে হবে। কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে বিধান রায়ের পরবর্তীকালে আমরা কিন্তু এই সময় ভালো মতো এগোচ্ছি। এক্সেলেন্ট। তাই জন্য বলবো, প্রত্যেক সপ্তাহের মধ্যে বলবো, সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না,
সোনার বাংলা করবেন, আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা। আমরা শেষ প্রশ্ন, আপনি যদি আমার এপিসোড দেখেন, প্রত্যেকটা এপিসোডে কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল, মানে হয় হাই নিউজের ইউটিউবে, কিংবা হাই নেক্সট মানে হাই নিউজের যে ওটিটি তার ইউটিউবে, কিংবা প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের ইউটিউবে, যে কোনো জায়গায় আপনি দেখতে পারেন। প্রত্যেকটা এপিসোডে আমি 7 রুলস অফ সাকসেস বলি, আজকে যেটা বলে শুরু করলাম। প্রত্যেক দিন কিন্তু এক কথা বলি না, কপি পেস্ট না, এটা ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলোর মাধ্যমে তো ফর্মুলার তো কোনো ডিফারেন্স হয় না, কিন্তু শব্দ চয়নটা ডিফারেন্ট হয়, এবং সেটা কোনোটাই শুধু আমি বিশ্বাস করি তাতে, কিন্তু আমার না, এগুলো সফল মনীষীদের নেট থেকে নিয়ে জোগাড় করে প্রত্যেক দিন কালেক্ট করে একটু রিকাস্ট করে একটু কাস্টমাইজ করে পাঠানো। তার কারণ আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম। সো আই কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিম, যাতে একটু হলেও ডেন্ট হয়। মানে আজকে ধরুন 8 বছর ধরে চলছে হাই নিউজে, কোটি কোটি লোক এই প্রোগ্রামটা দেখেছে। আমি বলছি 1% অফ দি পপুলেশন যদি আমার এই প্রোগ্রাম দেখে ইন্সপায়ার্ড হয়, আমার গেস্টদের কথা শুনে ইন্সপায়ার্ড হয়, মাই ডে ইজ মেড। এটা দিয়ে আমি রুটি রোজগার করি না, এটা আমার একটা প্যাশন থেকে করা। তো টিম জয়ের পথে সঙ্গে শুধু তার অতিথি নির্বাচন করে তার সাফল্য নিয়ে, সে একটা সার্টেন পজিশনে তার, যাতে সে ক্যান অ্যাড্রেস দ্য অডিয়েন্স। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। আপনি জানেন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দিন আছি, এখন আমি স্টুডেন্টস এবং ফ্যাকাল্টিদের সাথে, কিন্তু প্যারালেলি আমি আপনার কোর্টেরও আমি এমপ্যানেলড লয়ার এবং এমপ্যানেল ভ্যালুয়ার এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার, আমি হাইকোর্টের এমপ্যানেলড চার্টার্ড ইঞ্জিনিয়ার, এবং আমি অনেক ব্যাংকে করি। কিন্তু আমার মেইন যে ক্রাউডটা, মেইন যে অডিয়েন্স কিন্তু প্রথমে ছিল আমার টেকনো ইন্ডিয়ার অডিয়েন্সই, তার সাথে আমি সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, কলকাতা বিষয়ে সারা বিশ্বে ঘুরেছি। সো ইট নাও 8 থেকে 80। তো ইয়োর অ্যাডভাইস, শেষ প্রশ্ন, ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। যেহেতু আমি লিগ্যাল প্রফেশনে আছি, আমি প্রথম কথা স্টুডেন্টদের কথা বলবো। স্টুডেন্টদের কিন্তু থরলি স্টাডি করতে হবে, আর প্রচণ্ড ধৈর্য ধরতে হবে, মানে মাটি কামড়ে ধরে থাকতে হবে। মানে ল পাস করার পর, ল পাস করার আগে পড়ার সময় পুরো থরলি পড়তে হবে। ওপর পড়ে চলে গেলাম, কোনো রকমভাবে পরীক্ষাটা পাস করে গেলাম ভাবে কিন্তু হবে না। কারণ লিগ্যাল প্রফেশনটা এমন, সারা জীবন আপনাকে পড়ে যেতে হবে। ওই একবার পড়ে পাস করে গেলাম কিন্তু হবে না, আপনাকে রেগুলার পড়ে যেতে হবে, নিজেকে আপডেট হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে, প্রচণ্ড ধৈর্য হতে, এবং নিজেকে কনফিডেন্সটা গ্রো করতে হবে। কনফিডেন্স ছাড়া কিন্তু আপনি লিগ্যাল প্রফেশনে সাকসেস হতে পারবেন না। অনেক আপ ডাউনস আসবে, আপনার কোনো হয়তো মক্কেল আসবে, 2 বার চলে যাবে, এরকম হয়, কিন্তু তাহলে ভেঙে পড়লে হবে না। আপনাকে কিন্তু মানে স্টেডিলি এগিয়ে যেতে হবে। তো আমরা বলি না, সাকসেস ইজ নট হাউ হাই ইউ রাইজ, সাকসেস হাউ মেনি টাইমস ইউ গেট ব্যাক অন ইউর ফিট ওয়েন ইউ ফল। সুতরাং উনি যেটা বললেন যে মক্কেল এলে চলে গেল, খুব ডিপ্রেস হলে হবে না, ইউ হ্যাভ টু মানে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আরেকটা যেটা বললেন বেসিক, আমি বলি না যে সিভিল ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন যত স্ট্রং হবে, স্ট্রাকচার তত স্ট্রং হবে। সুতরাং পড়াশুনো করার সময় যেভাবে হোক ম্যানেজ করে পাশ করে গেলাম, তাহলে কিন্তু ওই যে 5 বছর কিংবা 3 বছর ল করা, তার ওপর কিন্তু আমার আগামী 50 বছর কিংবা আগামী 30 বছর থাকবে। সুতরাং সেই জন্য পড়ার সময় কিন্তু সেই ফাউন্ডেশন স্ট্রং করতে হবে, কেননা ল প্রফেশনে সারা জীবনই পড়াশুনো করে যেতে হবে। কিন্তু আর একটু এক্সটেন্ড করতে বলে আমি বলি, যতদিন বাঁচি ততদিন শিখি। যতদিন বাঁচবো আমাদের শিখে যেতে হবে, তাহলেই কিন্তু সেই অ্যামাউন্ট অফ বলছে হার্ড ওয়ার্ক, যে there is no substitute to hard work. আমি বলি যে সাকসেস কম্প্রাইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক, বাট হার্ডার ইউ ওয়ার্ক লাকিয়ার ইউ আর। সুতরাং শুনতে হয়তো মনে হবে ক্লিশে কথা, একই কথা, কিন্তু এই কথাটার কোনো বিকল্প নেই। খুব হার্ড ওয়ার্ক, খুব পরিশ্রম করলে তবেই সাফল্য মেলার সম্ভাবনা থাকবে। একটা এক্সাম্পল আমি দিতে চাইছি। শিওর। আমার যখন প্রথম আমি বই লিখব বলে ঠিক করি, তখন একটা আমি বই লিখেছিলাম, ড্রাফট করেছিলাম, এবং সেটা একটা রিনাউন পাবলিশারের কাছে আমি অ্যাপ্রোচ করেছিলাম। তো উনি দেখে প্রথমে ম্যানুস্ক্রিপ্টটা রেখে দিলেন, দেখে বলে আমি জানাচ্ছি আপনাকে। তারপর একদিন ফোন করে জানালেন, না এটা তো ভালো হবে না, চলবে না, আমি করতে পারবো না। ঠিক আছে, তো সেই ম্যানুস্ক্রিপ্টটাই পরে উনি আমার ফেরত দিলেন। তো পরে অন্য পাবলিশার বার করল, এবং সেই পাবলিশার যখন পরপর বই বার করছে, আমারই বই, তারপরে সেই যিনি রিফিউজ করেছিলেন প্রথমে, সেই একদিন আমরা চেম্বারে এসে হাজির, খুব নাম করা পাবলিশার।
স্যার আমি আপনার বই পড়া কেন, আমি তো আপনাকে দেবো না, আপনি প্রথমে তো আপনি বললেন চলবে না এই বইটা চলছে বলেই তো অন্য পাবলিশার প্রথম থেকে এতগুলো বই বার করে ফেলেছে, তো আমি আপনাকে কেন দিতে যাব? না স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আপনি একজন এত বই বার করছেন, আপনি বুঝতে পারেননি না, আপনি রিস্কটা নিতে চাননি, আপনি একটা আননোন লোক, প্রথম বইটা বার করবো সেটা নামে কাটবে কিনা, আপনার দরকার হচ্ছে নাম, এখন আমার নামটা হয়ে গেছে বলে এখন আপনি চাইছেন, আমি তো আপনাকে দিতে পারবো না এই বইটা ওই বার করবেন। পরবর্তীকালে অন্য যদি বই বার করি অন্য সাবজেক্টের ওপর, তখন সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু এই সাবজেক্টটা আমি আপনাকে দেবো না। এবং পরবর্তীকালে একটা সাবজেক্ট আমি বারও করেছিলাম এবং 2টো ভলিউমে বেরিয়েছিল এবং সেটা উনি পাবলিশও করেছিলেন। সুতরাং ঘরটি কমরে ধরে থাকতে পারবে, সাফল্য আসবেই। চলেছি একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কৃষ্ণ শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চালান। আপনার পুজোর সময় নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে সারা শহর জুড়ে জয়ের পথের সঙ্গে সুজয়ের এই যে হোর্ডিং পোস্টার্স ব্যানার্স, সেটা কিন্তু এই প্রোগ্রামকে এগিয়ে নেওয়ার প্রথম দিকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল আর চলার পথের পাথেও ছিল। ধন্যবাদ দেবো সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ডিরেক্টর্স অফ রেজনোয়ে গ্রুপ, যারা প্রত্যেক সপ্তাহে যে ডিজিটাল প্রমোশনিংটা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে দেখেন সেইগুলো করে দেয়। ধন্যবাদ দেবো দেব সেন, যে গানটা প্রথমে মধ্যে এবং শেষে শোনে, সেই গানটা ডিরেক্ট এবং কম্পোজ করে এবং 240তম এপিসোডে আসবে। ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায়, এই গানটা অসম্ভব ভালো গান এবং হার্ডলি এনি গান, মানে এই গানটা করা যে কোনো প্রতিষ্ঠিত শিল্পীদের পক্ষেও খুব টাফ। সো থ্যাঙ্কস টু রাঘব চট্টোপাধ্যায় ফর দিস, এবং 315তম এপিসোডে আসেন। এবং ধন্যবাদ দেবো ডিরেক্টর্স অ্যান্ড ট্রাস্টিজ অফ সেব্রত স্কুল অফ নার্সিং, যারা অনেক কিছুদিন হলো আমাদের সাথে ছিলেন। এবং ধন্যবাদ দেবো আপনাদের দর্শকদের, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে অনুপ্রেরণা দিয়ে গেছেন। কখনো আমার অফিসে এসছেন, কখনো রাস্তায় ঘাটে কিংবা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে ভালো কথা বলে আমাকে উদ্বুদ্ধ করেছেন টু টেক ইট ফরওয়ার্ড। আপনাদের কাছে আমি সত্যি অসীমভাবে কৃতজ্ঞ। চলে যাওয়ার আগে পুজোর শুভেচ্ছা, যেন পুজো ভালো হয়, যেন আগামী দিন ভালো হয়, সেই প্রার্থনা রেখে গেলাম। পুজোর পর, পুজোর আগামী মানে আগাম বিজয়ের শুভেচ্ছা দিলাম, কালকেই বিজয় হয়ে যাবে। আর সেই প্রার্থনা থাকবে যে বিজয় পরবর্তী বাংলা যেন আরো সুন্দর, আরো সোনার বাংলা হয়। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাবো একটা শায়রি, একটা মোটিভেশনাল শায়রি বলতে ভীষণ ভালো লাগে, হিন্দিতে বলি। এবং এই শায়রি জানেন তো এতগুলো বলেছি, কিছু তো মুখস্থ থাকে, এবং প্রত্যেকটা যখন মোটিভেশনাল টকিং করি, গান করি, তার মধ্যে এই শায়রি বলে ভীষণ একটা মানে সব দর্শকরা ভীষণ এনজয় করে। সো আই স্টার্ট অ্যান্ড এন্ড টুডেজ প্রোগ্রাম উইথ দিস শায়রি। বলছে कामयाबी पे सिर्फ तेरा नाम होगा, कामयाबी पे सिर्फ तेरा नाम होगा, तेरे हर कदम पर दुनिया का सलाम होगा, तेरे हर कदम पर दुनिया का सलाम होगा। डांट कर सामना कर तुम, डांट कर सामना कर तुम मंजिल की मुश्किलों को, डांट कर सामना कर तुम मंजिल की मुश्किलों को दोस्त, डांट कर सामना कर तुम मंजिल की मुश्किलों को दोस्त। एक दिन वक्त भी तेरा गुलाम होगा, एक दिन वक्त भी तेरा गुलाम होगा, एक दिन वक्त भी तेरा गुलाम होगा। नमस्कार, फिरे आसबो परेर शनिवार बिकेल 5:30টায়। জয়ের পথে